আমাদের সংগ্রাম চলবেই চলবে। বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে জানে, স্বাধীনতা রক্ষা করতে জানে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শুধু বাংলাদেশের নন, সমগ্র উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, ধর্মগুরু, জনদরদী ও বিপ্লবী ব্যক্তিত্ব। ইংরেজ বিরোধী আন্দোলন হতে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী সময় যার অবদান অপরিসীম। মাওপন্থী কমিউনিস্ট রাজনীতির অংশ হয় তাকে বলা হতো রেড মাওলানা। নিজের জীবনে ছিলেন অজস্র আন্দোলনের অংশ। খেলাফত আন্দোলন থেকে শুরু করেছেন ফারাক্কা লং মার্চ। সারা জীবনে কখনোই ক্ষমতার রাজনীতি করেননি, রাজনীতি করেছেন নির্যাতিত মজলুম মানুষের। তাই তাকে উপাধি দেওয়া হয় মজলুম জননেতা। লড়েছেন ইংরেজদের সাথে, লড়েছেন পাকিস্তানিদের সাথে, লড়েছেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই বিপ্লবী জননেতার জন্ম 12ই ডিসেম্বর 1880 সালে সিরাজগঞ্জ জেলায়। পিতা হাজী শরাফত মিয়া এবং মাতা মারজিন বিবির 4 সন্তানের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তারা 3 ভাই ও 1 বোন। বাল্যকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকনাম ছিল চ্যাগা মিয়া। বাল্যকালেই পিতাকে হারান এবং পরবর্তীতে এক মহামারীতে হারান নিজের বড় 2 ভাই ও মাতাকে। মহামারী শেষে বেঁচে রইলেন ভাসানী ও তার বড় বোন। কিছুকাল চাচা ইব্রাহিমের স্মরণে থাকার পর 1893 সালে জয়পুরহাটের 5 বিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর বাড়িতে তার ছেলেমেয়ে পড়ানোর দায়িত্ব ও মাদ্রাসার মুদাসসিরের দায়িত্ব পান। কিছুকাল সেখানে অবস্থান করে 1897 সালে প্রথমবারের মতো আসামে গমন করেন। উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে 1907 সালে দেওবন্দে যান। সেখানে অধ্যয়নকালে তার সাথে পরিচয় হয় কিছু বিপ্লবী আলেমদের, যা তাকে প্রচণ্ড অনুপ্রেরণা যোগায়। দেওবন্দে 2 বছর অধ্যয়ন শেষে ফিরে আসেন আসামে। সময়টা 1917। ময়মনসিংহে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভাষণ শুনে প্রবলভাবে অনুপ্রাণিত হন এবং পরবর্তীতে 1919 সালে কংগ্রেসে যোগদানের মাধ্যমে দলীয় রাজনীতিতে প্রবেশ করেন। একই বছর যোগ দেন অসহযোগ আন্দোলনে, যার ফলে তাকে 10 মাস কারাবরণ করতে হয়। জেল থেকে মুক্ত হয়ে পুনরায় 1921 সালে আলী ভ্রাতৃদ্বয়ের আহ্বানে যোগ দেন খেলাফত আন্দোলনে এবং একই বছর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আহ্বানে যোগ দেন অসহযোগ আন্দোলনে। এবার জেল হয় 7 দিনের। 1922 সালে বাংলা ও আসামে প্রবল বন্যা দেখা দিলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বন্যায় বিহন্ন মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 1923 সালে স্বরাজ্য পার্টি গঠন করলে দলটি সংগঠনে ভূমিকা পালন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1925 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিবাহ বন্ধনে আবদ্ধ হন জমিদার শামসুদ্দিন চৌধুরীর কন্যা আমেনা খাতুনের সাথে। একই বছর লাইন প্রথা ও জমিদার প্রথার বিরুদ্ধে এবং বাঙ্গাল খেদাও আন্দোলনের বিরুদ্ধে গড়ে তোলেন তীব্র প্রতিবাদ। 1926 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পুনরায় সপরিবারে আসাম গমন করেন এবং প্রথমবারের মতো আসামে কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। এর ফলে তাকে ইংরেজ ও জমিদারদের রেশনলে পড়তে হয়। নিজে একজন জমিদারের জামাই হওয়া সত্ত্বেও জমিদার প্রথার বিরুদ্ধে তার অবস্থান ছিল আপোষহীন। ফলশ্রুতিতে ইংরেজ গভর্নর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেন এবং বাংলা থেকে তাকে বহিষ্কার করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার রাজনৈতিক জীবনের পুরো সময়টাতেই লড়েছেন কৃষক ও শ্রমিকের অধিকারের জন্য। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার রাজনৈতিক জীবনের শুরুতে পড়তেন পাঞ্জাবি ও পায়জামা। একবার তার ওস্তাদ মাওলানা আজাদ সোভানি তাকে বললেন, কৃষক শ্রমিক যা পরে তুমি তা না পরে কিভাবে তাদের বন্ধু হবে? সেই থেকে যে ভাসানী লুঙ্গি পরা ধরেছিলেন তা আজীবন অব্যাহত রাখেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সত্যিকার অর্থেই ছিলেন একজন মুসলিম জননেতা। তার কথাবার্তা, চলাচলন ও বেশভূষায় তিনি মিশে যেতেন সাধারণ মানুষের সাথে। ক্ষমতার লোভ নয়, অর্থের লোভ নয়, শুধু লড়েছেন মানুষের অধিকারের জন্য। বাংলা থেকে বহিষ্কারের পর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সপরিবারে আশ্রয় নেন আসামের গহীন জঙ্গলের গাগমারা নামক স্থানে। কিছুকাল সেখানে অতিবাহিত করার পর 1929 সালে আসামের ধুমরি জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চরে আয়োজন করেন প্রথম কৃষক সম্মেলন। এই ভাষাঞ্চরের নাম অনুসারেই তার নামের শেষে
যুক্ত হয় ভাসানী শব্দটি। একই বছর সিরাজগঞ্জে আহ্বান করলেন আসাম বঙ্গ প্রজা সম্মেলন, যে সম্মেলনের উদ্বোধন করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই সম্মেলনে প্রায় 3 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। ইংরেজ আমলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বেশিরভাগ রাজনৈতিক জীবন জুড়েই ছিল আসাম। সাংগঠনিক কাজের জন্য কলকাতায় আনাগোনা থাকলেও 1926 সাল থেকে 1947 সাল পর্যন্ত তিনি আসামেই ছিলেন। সময়টা 1937। আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হলেন ভাসানী। তার বলিষ্ঠ নেতৃত্বে 1937 সালের নির্বাচনে অংশ নিয়ে আসামের 34টি আসনের মধ্যে 31টি আসনের মধ্যেই মুসলিম লীগ জয়লাভ করে। ভাসানী নিজেও আইনসভার সদস্য নির্বাচিত হন, যে পদ 1946 সাল পর্যন্ত বহাল ছিল। এরই মধ্যে 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হককে সাথে নিয়ে ঐতিহাসিক লাহোর সম্মেলনে অংশ নেয়। মূলত এই সম্মেলন থেকে পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি রচনা করা হয়। এই সম্মেলনেই একে ফজলুল হক প্রথমবারের মতন পাকিস্তান রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন এবং মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র ব্যবস্থার দাবি জানান। দেশ ভাগের আগ মুহূর্তে সিলেট বাংলাদেশের অংশ হবে কিনা তা নিয়ে যখন বিবাদ সৃষ্টি হয়, যখন গণভোট আয়োজন করা হয়, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সিলেটকে বাংলাদেশের অংশ করার জন্য সমর্থন দেন। তবে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ মুসলিমদের হাতছাড়া হওয়ার জন্য এই নেতা খুবই মনক্ষুণ্ণ হন। 1947 সালে দেশভাগের পর আসাম সরকার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অবিলম্বে আসাম ত্যাগের আদেশ দেন। ভাসানী আসাম ত্যাগ করে চলে আসেন টাঙ্গাইলের কাকমারিতে। শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়, শুরু হয় নতুনভাবে ইতিহাসে তার নাম লেখা। তিনি হয়ে ওঠেন পূর্ব পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী নেতাদের মধ্যে একজন। তার বলিষ্ঠ নেতৃত্বে গড়ে ওঠে আওয়ামী মুসলিম লীগ ও ন্যাপের মতো সংগঠন।